বাংলাদেশের এই যে একটা ফ্যাসিবাদ আমরা লম্বা সময় ধরে দেখলাম, সেইটা কিন্তু এক অর্থে আমরা বলছিলাম এটা সাংবিধানিক ফ্যাসিবাদ। কারণ হইল 2011 সালে আপনার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের মধ্য দিয়ে আওয়ামী রেজিম কিন্তু তার একদলীয় অঘোষিত বাকশালের দিকে যাত্রা শুরু করে। তো সেই দিক থেকে, এবং তারও আগে যদি যাই, যখন 72 সালে যখন পাকিস্তানের গণপরিষদে নির্বাচিত প্রতিনিধিরা স্বাধীন বাংলাদেশের, যেটা একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার আপনার উদ্যোগ নিল, তখন কিন্তু ওই সময়ই মাওলানা ভাসানী হক কথায় অনেকগুলো লেখাতে এটার প্রতিবাদ করছিল যে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন তাতে ঘটছে না। তো তারপরেও সেটা করা হলো এবং সেই সংবিধানের মধ্যেও আপনার বিতর্ক হলো এবং সংবিধানে যারা বিরুদ্ধ ভয়েস ছিল তাদের বক্তব্যকে খুব অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, কিন্তু তাদের কোনো রেকমেন্ডেশন 72-এর সংবিধানে রাখা হয়নি। তো তারপরে আমরা আমাদের এখানে এক শ্রেণীর বুদ্ধিজীবীদের দেখেছি যে 72-এর সংবিধানে ফিরে যাওয়ার আন্দোলন তারা করছে। অ্যাজ ইফ 72-এর সংবিধানে গেলেই বাংলাদেশ উদ্ধার হয়ে যাবে। আমাদের সাংবিধানিক ঐতিহ্যটা হলো একটা ফ্যাসিবাদী ঐতিহ্য, ফলে এই সাংবিধানিক কাঠামোর মধ্যে কোনোদিনও একটি গণতান্ত্রিক বাংলাদেশ সম্ভব না। এখন প্রশ্ন হলো, অভ্যুত্থানের পরে তাহলে তো এই সংবিধানের আলোকেই এই সরকার শপথ নিছে। দেখেন, এই বিতর্কটা অনেকে করে। অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে অবস্থার মধ্যে আছি এটাকে বলা যায় একটা এক্সট্রা কনস্টিটিউশনাল কন্ডিশনের মধ্যে বাংলাদেশ প্রবেশ করছে। তো তাতে করে সাংবিধানিক কোনো রকম বাধ্যবাধকতার আওতার মধ্যে এই সরকার নাই। ইভেন হাইকোর্টে আপনি হয়তো খেয়াল করেছেন যে রায় হয়েছে যে সরকার বৈধতার বিষয়ে যে রিটটা ছিল সেটা খারিজ করে দিয়েছে। তার মানে গণঅভ্যুত্থান ইটসেলফ একটা ধরেন পপুলার ম্যান্ডেট আর কি। তো এই এক্সট্রা কনস্টিটিউশনাল অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেটা দায়িত্ব নিল এবং তারা যে অনেকগুলো কমিশন করলেন, তার মধ্যে অন্যতম আসলে সংবিধান কমিশন। এবং সংবিধান কমিশনের ডক্টর আলী রিয়াজ স্যার, উনি কমিশনের প্রধান হওয়ার আগেই, এর আগে যখন বাংলাদেশে আসলেন আর কি, তো তখন আমি স্যারকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সংবিধান বিষয়ে একটা বক্তৃতার আয়োজন করছিলাম। ওইখানেই আব্দুল্লাহ ভাই যেটা বলেন, প্রথম ওই সেমিনারটা শিরোনাম ছিল সংবিধান পুনর্লিখন না সংশোধন। তো সেইখানে এই প্রশ্নগুলো প্রথমত উত্থাপন করে, এটা আপনার একদম অভ্যুত্থানের পরপরই। তো তারপরে দেখলাম যে স্যার কমিশনের প্রধান হিসাবে আসলেন, কাজ শুরু করলেন। তো আমার যেটা কথা হলো যে বাংলাদেশের সংবিধানটা কি, বাংলাদেশের সংবিধানের ঐতিহ্যটা যদি আমরা বুঝি, এটা হলো ধরুন ফ্রম মেসিয়া টু কাল্ট ফিগার অ্যান্ড কনস্টিটিউশনাল ফ্যাসিজম ইন বাংলাদেশ, এই নামে আমি একটা পেপারও 2 মাস আগে আমেরিকার আমার প্রশ্ন ছিল যে এই যে প্রস্তাবগুলো আমরা জানতে পাচ্ছি, রাইট, আপনার এইগুলোর বিষয়ে। তো এখন এই যে আমাদের সংবিধানের মধ্য দিয়ে যে এখানে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে, সেইটাকে আপনি কিভাবে চ্যালেঞ্জ করবেন, আগামী দিনে কিভাবে আপনি ঠেকাবেন, তার জন্যই তো সংস্কার। তার একটা কথা হলো সংস্কার কথাটার পক্ষে আমি না। অভ্যুত্থানের পরে আমাদের আসলে সংস্কার হলে চলবে না, কারণ সংস্কার আমরা 111-এর গভর্নমেন্টের সময় দেখছি। আমাদের দরকার পুনর্গঠন, রিকনস্ট্রাকশন দরকার। রিকনস্ট্রাকশন কেন? রিকনস্ট্রাকশন হলো আমরা এই 54 বছরে বাংলাদেশের যে রাজনৈতিক বিকাশ, তার একটা সেই বিকাশটা সর্বোচ্চ রেজাল্ট কি? আওয়ামী ফ্যাসিবাদ, তাই না? তাহলে আমরা একটা সিটিজেন ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যে বন্দোবস্তের কথা বলতেছি আমরা, সেটা হলো জনগণের অভিপ্রায়ের, জনগণের বিভিন্ন অংশের, শ্রেণী পেশার মতের, নানা মতের বিভিন্ন অংশের একটা জাতীয় স্বার্থের একটা সম্মিলন দরকার, তাই তো? সেই সম্মিলনের জন্য একটা সংবিধান দরকার। সেই সংবিধানটা কি? সেই সংবিধান হলো এমন একটা বিধি ব্যবস্থা যে এটা কোনো উকিল মুক্তারের ব্যাপার না, এটা হলো আমাদের রাজনৈতিক প্রস্তাবনা। সংবিধান কি একটা পলিটিক্যাল ডকুমেন্ট নাকি একটা লিগ্যাল ডকুমেন্ট? প্রথম কথা হলো সংবিধান যখন তৈরি হয়, এটা একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ব্যবস্থা, এটা পলিটিক্যাল ডকুমেন্ট। সেই পলিটিক্যাল ডকুমেন্টটা তাহলে তো হতে হবে জনগণের উইলের ভিত্তিতে, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে। এখন জনগণের আকাঙ্ক্ষা বইলা একরকম কোনো ব্যাপার নেই, বহু রকম আকাঙ্ক্ষা। তাহলে বহু রকম আকাঙ্ক্ষার যে সম্মিলন, সেই সম্মিলন রিফ্লেকশন সংবিধানে থাকতে হবে। তার জন্যই তো আপনার সংস্কার কমিশন। এখন ওনারা যে প্রস্তাবগুলো দিলেন, সেই প্রস্তাবগুলোর মধ্যে অনেকগুলো পজিটিভ ব্যাপার আছে, যেটা আপনি বললেন। হ্যাঁ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আমাদের এখানকার বড় বড় দলগুলো বলছে, আগেও বলেছে। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা কিভাবে নির্বাচিত হবে সেইটা একটা ফর্মুলাও ধরেন কিছু সাজেশন, তারা একটা প্রস্তাবও দিয়েছে, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে হবে। তাহলে এবার আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যদি ধরেন উচ্চকক্ষটা হয়, তাহলে উচ্চকক্ষ এই আনুপাতিক হারের ইলেকশনের জন্য যে একটা দাবি ছিল বিভিন্ন দলের, এটা নিয়ে একটা মতবিরোধ ছিল, সেইটারও একটা সুরাহা হওয়ার সুযোগ আছে যদি উচ্চকক্ষের বিষয়টা মেনে নেয় দলগুলো।
তাহলে আবার যারা আনুপাতিক নির্বাচনের পক্ষে না, তাহলে মূল নির্বাচনটা তো আনুপাতিক আগের মতোই রইল। ফলে এদিক থেকে আমি মনে করি যে কমিশনের প্রস্তাবের মধ্যে একটা ধরেন সমস্ত পক্ষের মতামতকে একটা কি বলে যে মতামতের একটা স্থান দেওয়ার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে আর কি প্রাথমিকভাবে। এটা বিস্তারিত পড়লে হয়তো আমরা বুঝতে পারবো। তো আমি যে কথাটা বলতেছিলাম সেটা আমাদের সংবিধানের এই সাংবিধানিক ফ্যাসিবাদী ঐতিহ্য থেকে বের হতে হবে। বের হওয়ার জন্য এখন সংবিধান করার এখতিয়ার তো ধরেন এরকম একটা অন্তর্বর্তীকালীন অভ্যুত্থানের পরে সরকারের ওই অর্থে থাকে না, সেই জন্যই কমিশনটা করা। তো পরবর্তী সময়ে যারা নির্বাচিত জনগণের প্রতিনিধি, তাদের কাজ হবে আসলেই এই যে নতুন অভ্যুত্থানের পরের যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের যে নতুন অভ্যুত্থান, এই জেনজি রেভলিউশন যেটা আমরা বলতেছি, এই জেনজি রেভলিউশনের আলোকে একটা প্রকৃত অর্থেই সিটিজেনারি নাগরিক ভিত্তিক বাংলাদেশ নির্মাণ, একটা জেনজি সংবিধান প্রণয়নের দিকে হাঁটা।